রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান আলী রিয়াজের। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক নীতি করা ঠিক হবে না, মির্জা ফখরুলের মন্তব্য। শঙ্করপুরে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আদেশ 14 জুলাই। সাবেক এমপি দুর্জয়কে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও বাড়ছে না সচেতনতা। মশক নিধনে নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুধু আনুষ্ঠানিকতা নয়, আলোচনার সাফল্য দলগুলোকেই এগিয়ে নিতে হবে। 53 বছরে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ পাওয়া গেছে তা হেলায় হারানো যাবে না। আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কালক্ষেপণ এড়াতে কমিশনের আলোচনা আরও সুনির্দিষ্ট করার কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সরোয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের আলোচনা চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আলোচনার সূচিতে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা। সবার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো জোটগতভাবে আলোচনা করছে, যা ইতিবাচক। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে তা তুলে ধরা হয়েছে। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের এই সুযোগ কোনোভাবেই যেন হেলায় না হারায়। আমরা প্রতিদিন কিছু বিষয় উপস্থাপন করে আলোচনাগুলো শেষ করছি। কোথাও কোথাও আমরা যখন সম্ভব হচ্ছে, আমাদের লক্ষ্য যেটা সেটা হচ্ছে, যদি একদিনের আলোচনায় আমরা এক জায়গায় আসতে পারি, একমত হতে পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো, যেমনটি আপনারা গতকাল দেখেছেন। সব দিনই আমরা সেভাবে হতে পারবো না, কিন্তু এই আলোচনাগুলো খুবই জরুরি এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত 53 বছরে হয়নি। যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। সূচনা বক্তব্যে কমিশনের আলোচনার পরিক্রমা নিয়ে মতামত দেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিকেল 5টা পর্যন্ত চলবে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের এই দ্বিতীয় দফার বৈঠক। সন্ধ্যায় কোন কোন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হলো তা নিয়ে বিস্তারিত জানাবেন কমিশন সহসভাপতি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক পলিসি প্রণয়ন করা ঠিক হবে না। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও তড়িঘড়ি করে সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এই নীতির উদ্দেশ্য হলো লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা, গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, যা অবশ্যই ইতিবাচক একটা বিষয়। তবে খসড়া নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতা ভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক শক্তির ঐক্যের দরকার। দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে আসতে হবে। সকালে রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিজভী বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নয়, গণতান্ত্রিক পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। তবেই সাধারণ মানুষ তার অধিকার আদায় করতে পারবেন। তা না হলে এলাকায় কোনো মানুষ নেতা হতে পারবেন না। আনুপাতিক ভোটে দলকে ভোট দেবেন, দল বেছে বেছে লোক ঘোষণা করবে, এতে স্বৈরশাসনের দিকে যাবে দেশ, আশঙ্কা বিএনপির এই নেতার। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে
সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 14 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠন থেকে আসামি পক্ষের করা অব্যাহতির আবেদনের ওপর এই শুনানি হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 জন আসামি ইন্সপেক্টর আরশাদ এবং 3 জন কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 29 জুন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ওই দিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 জন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন শুনানির জন্য সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, মোহাম্মদ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমানুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়। হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আজ আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এই তথ্য জানিয়েছেন। নাইমুর রহমান দুর্জয় 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে 2014 এবং 2018 সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। লালমাটিয়ায় থাকা দুর্জয়ের 2523 বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে 3 কাঠা প্লট ও 3টি গাড়ি, 10টি ব্যাংক অ্যাকাউন্ট ও 2টি বীমা পলিসির হিসাব গত 21 জানুয়ারি জব্দের আদেশ দিয়েছে আদালত। 24 জুলাই আন্দোলনে সাভারে পুলিশের এপিসি কার থেকে ইয়ামিনের নিথর দেহ ফেলে দেওয়ার দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। একজন শিক্ষার্থীকে কাছ থেকে গুলি করে হত্যার এই দৃশ্য নির্মম, নিষ্ঠুর ও অমানবিকতার। বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর এই শোক কিছুতেই ভুলতে পারছেন না বাবা মহিউদ্দিন। প্রতিদিন একমাত্র ছেলের কবরের পাশে গিয়ে মোনাজাত আর কান্নায় কাটছে তার জীবন। তবে জুলাই আন্দোলনের বছর পেরুলেও বিচারের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেন সন্তান হারানো এই পিতা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। মহাসড়কের ওপর পুলিশের এপিসি কার থেকে ফেলে দেয়া হচ্ছে নিথর এক তরুণকে। গাড়ি থেকে সড়কে পড়তেই 2 হাত 2 দিকে আর পা দুটি ভাঁজ হয়ে যায় তার। একটি পা আটকে যায় এপিসির চাকার সঙ্গে। তখনও প্রাণ ছিল শায়েখ আসহাবুল ইয়ামিনের। পুলিশের হ্যাসকা টানে ফেলে দেয়া হয় সড়কের মাঝখানে, যেন মানুষ নয় কোনো বস্তু ছুঁড়ে ফেলা হলো। 2024 সালের 18 জুলাই সাভারে পুলিশের গুলিতে এমআইএসটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইয়ামিনের এমন মৃত্যু যেন স্তব্ধ করে দেয় বিশ্ব বিবেককে। ইয়ামিন হত্যার 1 বছর পেরুলেও চোখের পানি শুকায়নি তার বাবা মায়ের। আমি তো পোস্টমর্টম করব না, তখন আমার এক বন্ধু এএসপি ওরে ফোন দিলাম। আমি ফোন দেওয়ার পর কান্নাকাটি শুরু করে দিলাম। আমি বলছি যে কান্নাকাটি করে আর কি করবি, কিন্তু আমি তো আমার ছেলেকে দাফন করতে পারছি না। কেন, কী হয়েছে? আমি তখন এই ঘটনাগুলো বললাম। আমি বলছি তোর কোনো আইন আছে কিনা, কারণ আমি তো বলছে কেন তাহলে তুই পোস্টমর্টম কর। বলছে না, আমি পোস্টমর্টম করবো না, কারণ তোর পুলিশের বিরুদ্ধে আমি মামলাও কোনো দিন করবো না, আমি তো বিচার আল্লাহর কাছে দিয়েছি। দাফনের ইচ্ছে ছিল গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, কিন্তু পুলিশ আর আওয়ামী লীগের হুমকি এড়িয়ে ছেলের রক্তাক্ত মরদেহ রাতের অন্ধকারেই দাফন করতে হয়েছে সাভারে। সেই বিভীষিকাময় দিনের কথা মনে করে আজও আতকে ওঠেন ইয়ামিনের পিতা মহিউদ্দিন। আরে হুজুরকে বললাম যে আমি আমার বিবেচনায় এটা করেছি, তো বলছে না আপনি ঠিকই করেছেন, আপনার ছেলের গোসলের দরকার নেই। তারপর মাগরিবের নামাজ পড়ে আমরা
জানাজা নামাজ পড়ে কবরস্থানে নিয়ে আমরা দাফন করে দিয়েছি। এরপরে বিভিন্ন সময় পুলিশের এসবি থেকে এবং ডিবির থেকে এবং থানার থেকে, 2 থানা থেকে, মানে কুমারখালী থানা আমাদের এবং সাভার থানার থেকে আমাদেরকে চেষ্টা করছিল যে আমাদেরকে কোনো রাজনৈতিক কালার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। ইয়ামিনকে হারিয়ে 1 বছর পরেও কান্না শুকোচ্ছে না ইয়ামিনের পিতা মহিউদ্দিনের। এখনো সময় পেলেই ছুটে যান সন্তানের কবরের পাশে, যে বাংলাদেশের জন্য অকাতরে নিজের একমাত্র ছেলে ইয়ামিনকে বিসর্জন দিয়েছিলেন তার বাবা মা। সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন দেশ গড়ার পথে কতটা হাঁটছে বাংলাদেশ, প্রশ্ন সন্তানহারা এই পিতার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন কার্যালয়ের শাখা অফিস খোলার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের। গণতন্ত্রের অগ্রযাত্রায় মানবাধিকার কার্যালয়ের শাখা অফিস ওয়াচডগ হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গুম, খুন, ধর্ষণ ও আয়নাঘরে নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায়। জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে ছাত্র জনতার হত্যা নির্যাতনের মধ্য দিয়ে মানবাধিকারের বুকে শেষ পেরেক মারে স্বৈরাচারী সরকার। হাসিনা পতনের পরপরই ঢাকা সফরে এসে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠক করেন। সে সময়ই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের শাখা অফিস খোলার প্রস্তাব দেন তিনি। দীর্ঘ আলাপ আলোচনার পর গেল রবিবার উপদেষ্টা পরিষদ ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলেও মানবাধিকার পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করেন তিনি। ওরা যে রিপোর্ট দেয় দূর থেকে বসে, সেটা একরকম রিপোর্ট হয়, তারপর এটা প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু ওরা যদি গ্রাউন্ডে থাকে এবং যখন এই ঘটনা হয় যেই করুক তারা কিন্তু এগুলো নোট করবে, তাহলে কিন্তু আমাদের মানে হিউম্যান রাইটস সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। আমি এটা পজিটিভ দেখি, আমি ওয়েলকাম করি। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ ইউসুফ বলেন, মানবাধিকার অফিস দেশের মানবাধিকার সুরক্ষায় সেফগার্ড হিসেবে কাজ করবে। আমাদের যে একটা দীর্ঘ প্রায় 15 বছরের মানবাধিকার ভায়োলেশনের বিভিন্ন চরম মানবাধিকার ভায়োলেশনের বিষয়গুলো আসছে, সেক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে থাকলে আন্তর্জাতিক যে মান অনুযায়ী তারা এগুলোকে অবজার্ভ করতে পারবেন। সুতরাং এটা মানবাধিকারের বিষয়গুলোর ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের আরও দায়িত্বশীল হওয়ার সুযোগ থাকবে, জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই মানবাধিকার বিষয়গুলোর ব্যাপারে আরও বেশি মনোযোগী হবেন। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিলেই মানবাধিকার কার্যালয় স্থাপনে জাতিসংঘের সঙ্গে সমঝোতা হবে ঢাকার। প্রাথমিকভাবে 3 বছরের জন্য স্থাপিত হবে এ কার্যালয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দিন দিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তবুও নেই সচেতনতা। ব্যক্তি পর্যায়ে কিছুটা সচেতন হলেও দেখা মিলছে না সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোর কার্যক্রম। এতে ক্ষুব্ধ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান বলেছেন, প্রাথমিকভাবে সামাল দেয়া গেলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে তা সামাল দেয়া কষ্টসাধ্য হবে। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডের একটি গলির চিত্র এটি। চলছে বাড়ির নির্মাণ কাজ, যেখানে সেখানে ছড়ানো ছিটানো ময়লা আবর্জনা। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে ময়লার স্তূপ। তার উপর সাম্প্রতিক সময় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এলাকাবাসী বলছেন, এ অবস্থায় প্রতিনিয়ত আতঙ্কে থাকেন তারা। আমার বাসার সামনেই অনেকগুলো ময়লা ফেলা, বাড়িওয়ালাও দেখতেছে না, দারোয়ানও দেখতেছে না, এরকমই প্রত্যেকটা বাড়িওয়ালাই ম্যাক্সিমাম টাইম এরকম। আর যদি আপনি অ্যাপার্টমেন্টের দিকে যান সেক্ষেত্রে তারা একটু সচেতন। আমরা তো অনেক ভয় পাই, সন্ধ্যার পরে দরজা জানালা সব লাগাই দিই। আর অনেক মশা আছে, চারিপাশে পরিবেশও তেমন একটা ভালো না। এলাকাবাসীর অভিযোগ, শেষ কবে নাগাদ সিটি কর্পোরেশন মশা নিধন ওষুধ স্প্রে করেছে তা বলা দুষ্কর। ওরাই ভালো জানে কি বাজেট করে কি দেয়, আমাদের সয়াবিন তেল দেন, সরিষার তেল দেন, ওষুধ আমরা তাও বুঝি না। নিজে নিয়ে ওরা অনেক ব্যস্ত, আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে আসলে ওনারা সিটি কর্পোরেশনের লোকেরা ওগুলা আমাদের নিয়ে ভাবে না।
মশা যে দমন সেটা যেন হয় সরকারের পক্ষ থেকে, এবং যাতে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি না হতে হয় এবং এই সকল রোগ থেকে যাতে মানুষের জীবন রক্ষা পায় সেটাই আমরা চাই, সেটাই আমাদের প্রত্যাশা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে চীনের দেয়া বিভিন্ন হাসপাতাল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। বলেন, ডেঙ্গু রোগী সামাল দিতে কাজ করছে সরকার। প্রত্যেকে যার যার দায় পালন করলে শুধুমাত্র আজকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের গুরুত্ব দিতে হবে না, কিন্তু ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি যেই জায়গাগুলোতে আপনারা খেয়াল করবেন, যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত সব ধরনের সহায়তা আমাদের প্রস্তুতি আছে। কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায় হয়তো একটু অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউহান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি বলেন, আশুরাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বুধবার পবিত্র আশুরা উপলক্ষে লালবাগ হোসেইনি দালান ইমামবাড়া পরিদর্শন করে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি বলেন, 6 জুলাই দিনব্যাপী রাজধানীর যেসব সড়কে তাজিয়া মিছিল হবে সকল জায়গায় সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওই সকল রাস্তা পরিহার করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করতে উদ্যোক্তাদের পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে। আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিছিলের সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে সূচকের ব্যাপক ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হবার প্রবণতা রয়েছে, তার ইতিবাচক প্রভাব পড়েছে লেনদেনের অঙ্কেও। বৃহস্পতিবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে, তবে তা স্থায়ী হয় মাত্র 13 মিনিট। এরপরই সূচকের ওঠানামা শুরু হয়। লেনদেন শুরুর আধা ঘন্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়েও মাত্র 3 পয়েন্ট বেড়ে 4869 পয়েন্টে অবস্থান করে। এরপর দুপুর 12টা থেকে ডিএসইতে সূচক আবারও খুব ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে মৃত্যু হয়েছে 4 জনের, নিখোঁজ রয়েছে আরও অন্তত 33 জন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারীরা অভিযান চালাচ্ছে। বুধবার গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার পর 30 মিনিটের মাথায় ফেরিটি ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিনিমালুক বন্দর, যা কেতাপাং বন্দর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথে স্থানীয় সময় রাত 8:20 নৌকাটি ডুবে যায়। ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু, 14টি ট্রাক সহ 22টি যানবাহন ছিল। বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়। এই পর্যন্ত 4 জনের মৃতদেহ এবং 29 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন হয়ে পড়েছিলেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান আলী রিয়াজের। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক নীতি করা ঠিক হবে না, মির্জা ফখরুলের মন্তব্য। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির। সাবেক এমপি দুর্জয়কে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও বাড়ছে না সচেতনতা, মশক নিধনে নেই সিটি কর্পোরেশনের তৎপরতা।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।